আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সোহেল ফাইসাল। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান। স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্ত। ইসির অনুরোধে উত্তরাঞ্চল সফর স্থগিত। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরানে 48 জন নিহত। ট্রাম্পকে ক্ষমতাচ্যুতির হুমকি দিয়ে বিক্ষোভকারীদের সন্ত্রাসী বললেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি। কোন্দল ভুলে ঐক্যের ইঙ্গিত দিলেন জাতীয় পার্টির একাংশের মহাসচিব। নির্বাচনের আগে সম্ভাবনা দেখছেন না শামীম হায়দার পাটোয়ারি। এবং সার বীজ সংকটে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের চর কিশোরগঞ্জের কৃষকরা। সমস্যা সমাধানে সরকারি বেসরকারি মহলকে এগিয়ে আসার আহ্বান। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব পেলেন তারেক রহমান। শুক্রবার রাতে রাজধানীর গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকে গণতন্ত্র অনুযায়ী তাকে সর্বসম্মত সিদ্ধান্তে দলের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। বৈঠক শেষে বিএনপি মহাসচিব ব্রিফিংয়ে এ তথ্য জানান। এ সময় তিনি বলেন, ইসির অনুরোধে তারেক রহমানের উত্তরবঙ্গ সফর স্থগিত করা হয়েছে। মির্জা ইমতিয়াজের রিপোর্ট। 17 বছরের নির্বাসিত জীবন শেষে 25শে ডিসেম্বর দেশে প্রত্যাবর্তন করেন তারেক রহমান। দেশে ফেরার 5 দিনের মাথায় 30শে ডিসেম্বর তার মা সাবেক প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। তার মৃত্যুতে দলের চেয়ারপারসনের পদটি শূন্য হয়। শুক্রবার রাতে গুলশানে দলের কার্যালয়ে তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক হয়। বৈঠকে সর্বসম্মতিক্রমে শূন্য পদে বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে দায়িত্ব দেওয়া হয়। দলীয় গঠনতন্ত্র অনুসারে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। গঠনতন্ত্র অনুযায়ী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করেছে। দলের মহাসচিব আরও জানান, মোসাব্বিরের মতো দেশে এমন হত্যাকাণ্ড ঘটতে থাকলে নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হবে। নির্বাচন বানচালের জন্য একটা মহল চেষ্টা করছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, এ বিষয়ে দ্রুত সরকারকে পদক্ষেপ নিতে হবে। নির্বাচনকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার জন্য, বানচাল করার জন্য একটা মহল বিভিন্নভাবে চক্রান্ত করছে। তারা ইতিমধ্যেই আপনি জানেন যে উসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে। একইভাবে বিভিন্ন জায়গায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে, বিশেষ করে বিএনপির অনেক কয়েকজন নেতৃবৃন্দকে গুলি করা হয়েছে। সরকারকে এবং নির্বাচন কমিশনকে জানাতে চাই আবারও যে এই ধরনের হত্যাকাণ্ড ঘটতে থাকলে এই দেশে নির্বাচনের পরিবেশ বিনষ্ট হবে। এছাড়া নির্বাচন কমিশনের অনুরোধে 11 জানুয়ারি তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত করা হয় বলে জানান মির্জা ফখরুল। নির্বাচন কমিশনের অনুরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যানের এই সফর স্থগিত ঘোষণা করা হয়েছে। শুক্রবার বিকেল থেকে দলের গুলশান কার্যালয়ে ব্যস্ত সময় কাটান তারেক রহমান। ঢাকায় পাকিস্তান ও অস্ট্রেলিয়ার হাইকমিশনার এবং জার্মানির রাষ্ট্রদূত সাক্ষাৎ করেন তারেক রহমানের সাথে। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা। ওসমান হাদির হত্যাকারীদের হাতে 17টি সচল সিম কার্ড ছিল বলেই শনাক্ত করতে সময় বেশি লেগেছে, এমন ধারণা করে প্রধান উপদেষ্টার তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বলেছেন, তাদের লক্ষ্য সবার জন্য নিরাপদ সাইবার স্পেস নিশ্চিত করা। ব্যাংকিং সহ নিরাপদ আর্থিক লেনদেনের বাইরে জুয়া বা জুয়ারি চক্রের হাত থেকে সাধারণ ব্যবহারকারীদের নিরাপদ রাখতে চেষ্টার কথাও জানান তৈয়ব। পান্থর রহমান জানাচ্ছেন বিস্তারিত। মুঠোফোন মানুষের প্রতি ক্ষণের সঙ্গী। ফোন কল কিংবা বিনোদন, মুঠোফোন আছে পরিবারের প্রায় সবার হাতে। তবে মুঠোফোনের অপব্যবহারে ঘটছে নানা অপরাধ। জুয়া কিংবা আর্থিক জালিয়াতিতে নিঃস্ব হচ্ছেন অনেকে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বললেন, নাগরিকের সুরক্ষাই এখন লক্ষ্য। মোবাইল স্ক্যামিংয়ের মাধ্যমেও এরকম জালিয়াতি হচ্ছে। অধিকাংশ ক্ষেত্রে জালিয়াতিটা অবৈধ ডিভাইসকে কেন্দ্র করে, যে ডিভাইসে কোনো IMEI নাই। তো সেসব ক্ষেত্রে নাগরিকের অজান্তেই
আমাদের গ্রামের কৃষক উনি একটা সিম ব্যবহার করছেন, কিন্তু তার অজান্তেই 1 ডজন সিমে ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন হচ্ছে, উনি জানেন না। তো এইভাবে আমাদের সোশ্যাল সেফটি নেটের যে ভাতাটা যাচ্ছে সেখানেও ব্যক্তির অগোচরে এমন একটা নাম্বারে যাচ্ছে যেটার সাথে ব্যক্তির কোনো সম্পর্ক নাই। তো এখানে একটা সার্বিক শৃঙ্খলা আনতে হবে। এই শৃঙ্খলার জন্য আমরা আমাদের নাগরিকদের কাছে সময় আশা করি, ধৈর্য আশা করি। আইন শৃঙ্খলা বাহিনীর অভিযোগ, অতিরিক্ত সিম কার্ডের কারণে শনাক্তকরণ কঠিন হয়। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে বলে জানান তৈয়ব। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দিক থেকে সবসময় একটা বড় ধরনের অভিযোগ আসে এরকম যে সিমের সংখ্যা এত বেশি যে অপরাধীকে শনাক্ত করা তাদের জন্য অনেক কঠিন হয়ে পড়ে। আপনারা জানেন যে হাদি ভাইয়ের যে খুনি ছিল তার 17টার মতো সিম ছিল সচল, এবং এই 17টা সিমকে আইডেন্টিফাই করা আইন শৃঙ্খলা বাহিনীর জন্য খুবই কঠিন। তো যখন এ ধরনের অপরাধীকে শনাক্ত করতে অনেক সময় লেগে যায়, তখন অপরাধীরা পালিয়ে যাওয়ার সুযোগটা বেশি পায়। ডিজিটাল প্ল্যাটফর্মকে শৃঙ্খলার মধ্যে আনতে চেষ্টার কথা জানিয়ে তৈয়ব বলেন, এজন্য যে কোনো পদক্ষেপ নিতে তৈরি সরকার। অস্বীকার করব না। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। ইরানে সরকারের বিরুদ্ধে বিক্ষোভে অন্তত 48 জন নিহত হয়েছে। গত 28 ডিসেম্বর থেকে আর্থিক সংকট ও মুদ্রার দরপতনের প্রতিবাদে শুরু হয় আন্দোলন। ইরান সরকার ইন্টারনেট ও টেলিফোন পরিষেবা বন্ধ রেখে আন্দোলন দমনের চেষ্টা করছে। এদিকে রাষ্ট্রীয় টেলিভিশনে এক ভাষণে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার হুমকি দিয়ে বিক্ষোভকারীদের সন্ত্রাসী বলে আখ্যা দিয়েছেন। বিস্তারিত সুব্রত গাইনের রিপোর্টে। ইরানের আর্থিক সংকট ও মুদ্রার পতনের বিরুদ্ধে শুরু হওয়া আন্দোলন এখন সরকার বিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। রাজধানী তেহরান সহ দেশটির প্রায় সবগুলো প্রদেশে ব্যাপক বিক্ষোভ চলছে। দেশজুড়ে অর্ধশত বিক্ষোভকারী নিহত হয়েছে বলে আন্তর্জাতিক মানবাধিকার গ্রুপগুলো জানিয়েছে। সংঘর্ষে 300-রও বেশি মানুষ গ্রেপ্তার হয়েছে। তবে সরকারি তথ্যে এসব ঘটনা নিয়ে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। এদিকে সরকার বিক্ষোভ ঠেকাতে দেশ জুড়ে ইন্টারনেট ও টেলিফোন পরিষেবা বন্ধ করেছে। ফলে বাইরে থেকে তথ্য নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে এবং প্রতিবাদকারীরা যোগাযোগ করতে পারছে না। তবে স্টারলিংকের মাধ্যমে কিছু ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রতিবাদকারীদের সন্ত্রাসবাদী বা দাঙ্গাকারী হিসেবে আখ্যায়িত করেছেন এবং তাদের সঙ্গে বিদেশি শক্তির যোগ থাকার অভিযোগও তুলেছেন। তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার চেষ্টা করছে আন্দোলনকারীরা। এদিকে যুক্তরাষ্ট্রে নির্বাসিত ইরানের ক্রাউন প্রিন্স রেজা পাহলভি ইরানের জনগণকে প্রতিবাদে আরও ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানিয়েছেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চেয়েছেন। প্রথম দিকে ইরানের সরকার বাহিনীর হাতে নির্দোষ আন্দোলনকারীরা নিহত হলে কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই মুহূর্তে ইরান নিয়ে যুক্তরাষ্ট্র তেমন মন্তব্য না করলেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই বিক্ষোভের প্রশংসা করেছেন। সুব্রত গাইন, চ্যানেল আই। এবারে জাতীয় সংসদ নির্বাচন 2026। সংসদ নির্বাচনের আগেই হুসেইন মাহমুদ এরশাদের গড়া জাতীয় পার্টির নির্বাচনী প্রতীক লাঙ্গল দাবি করছে দুই পক্ষই। তবে প্রয়োজনে কোন্দল ভুলে ঐক্যের ইঙ্গিত দিয়েছেন একাংশের মহাসচিব রুহুল আমিন হাওলাদার। আর জিএম কাদেরের অংশের মহাসচিব ব্যারিস্টার শহীদ শামীম হায়দার পাটোয়ারি নির্বাচনে আগে ঐক্যের সম্ভাবনা দেখছেন না। বিস্তারিত তাহমিমুল ইসলামের রিপোর্টে। সেনাপ্রধান থেকে রাষ্ট্রপ্রধান বনে যাওয়া হুসেইন মোহাম্মদ এরশাদ গঠন করে রাজনৈতিক দল জাতীয় পার্টি। কৃষকের বন্ধু লাঙ্গলকে নির্বাচনী প্রতীক হিসাবে বেছে নেন তিনি। এরশাদের মৃত্যু এবং 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের পর জাতীয় পার্টিতে দেখা দেয় বিভাজন। দু টুকরো হয় এরশাদের হাতে গড়া দলটি। একাংশের দায়িত্বে আনিসুল ইসলাম মাহমুদ, আর একাংশের চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের ভাই জিএম কাদের। জাতীয় পার্টির প্রতীক লাঙ্গলের মালিকানা দাবি করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদার। জাতীয় পার্টির দুই অংশের মহাসচিবের কাছে প্রশ্ন ছিল লাঙ্গল কাদের। জিএম কাদেরের স্বাক্ষরিত মনোনয়ন দেখেই মনোনয়ন দেওয়া হয়েছে এবং যাচাই বাছাইতে সেইটাই মনোনয়ন হয়েছে। অন্যান্য জাতীয় পার্টি থেকে যে মনোনয়নগুলো দেওয়া হয়েছিল সেগুলো যেহেতু নিবন্ধিত না, সেগুলো বাতিল হয়ে গেছে। আইনগতভাবে জাতীয় পার্টি একটি আছে, জিএম কাদেরের নেতৃত্বেই আছে
এবং জিএম কাদেরকেই হাতেই লাঙ্গল আছে। তো এখন আমরাও দাবি করেছি যে লাঙ্গল আমাদের, আর কাদের সাহেব উনি তো লাঙ্গলের মালিক হিসাবে দাবি করেন। মূলত এই লাঙ্গল জাতীয় পার্টির সকল নেতা কর্মী। একাংশের মহাসচিব রুহুল আমিন হাওলাদার ঐক্যের বিকল্প নেই বললেও আরেকাংশের অ্যাডভোকেট শামীম হায়দার পাটোয়ারি ঐক্যের বিষয়টি ঠেলে দিয়েছেন তৃণমূলের উপর। জিএম কাদের তাদেরকে বহিষ্কার করার আগেই তারাই তো জিএম কাদেরকে বহিষ্কার করে আলাদা কাউন্সিল করে ফেলেছে, আলাদা মতবাদ দিয়েছে, আলাদা থিওরি দিয়েছে, আলাদা বিবৃতি দিয়েছে। তো সেখানে আসলে ভোটের আগেই আমি এক হওয়ার খুব একটা সম্ভাবনা দেখি না। তবে যেহেতু তারা জাতীয় পার্টি করেছে, আমাদের শ্রদ্ধাভাজন অত্যন্ত, অবশ্যই তাদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে। আর তৃণমূল যদি চায় তাহলে জাতীয় পার্টি এক হতে পারে। এমন কোনো ঘটনা ঘটে নেই যা আমাদের চিরদিনের জন্য দূরে সরাই দিয়েছে একে অন্যকে, তা না। মতপার্থক্যের কারণে হয় এরকম, ভাই ভাইও হয়। এর হইলে তো এখনই হতে হবে, আর না হলে দূর হতে তোমাকে দেখব, তবুও আমার দৃষ্টি তোমার দিকে থাকবে। শীর্ষ নেতারা বলছেন দলে এমন কোনো সমস্যা তৈরি হয়নি যেখানে জাতীয় পার্টির দুই অংশ ঐক্যবদ্ধ হতে পারবে না। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। এবারে অন্যান্য সংবাদ। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার চর কিশোরগঞ্জে মেঘনার চরে কৃষকরা আবাদ করেছেন শীতের শাকসবজি। চরটির অবস্থানগত কারণে সার, বীজ সহ কৃষি উপকরণ নিয়ে বিভিন্ন সংকটে ভুগছেন বলে জানান স্থানীয় কৃষকরা। সমস্যাগুলো সমাধানে সরকারি বেসরকারি মহলকে এগিয়ে আসার দাবি জানিয়েছেন তারা। বিস্তারিত শাইখ সিরাজের রিপোর্টে। মেঘনার কুল ঘেঁষে চর কিশোরগঞ্জের বিশাল এলাকা জুড়ে কৃষকের চাষাবাদ। চরটি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার অন্তর্ভুক্ত হলেও মুন্সিগঞ্জের সীমানার কাছাকাছি। অবস্থানগত কারণে কৃষি উপকরণ নিয়ে এখানকার কৃষকদের কিছু সংকটের মুখোমুখি হতে হচ্ছে। ওষুধপাতি সার আমাদের বেশি দামে কিনতে হয় আর কি স্যার। সরকারের ডিলারশিপের যে মূল্য দিব আমরা এই বেনিফিটটা আমরা পাই না। বীজের গুণগত মান যাচাই করাও কৃষকদের জন্য বড় চ্যালেঞ্জ। 4 প্যাকেট দানা আনছি বাহুকুলি, একটা প্যাকেট 1100 টাকা নিছে, 4400 টাকা। কিসের ছিল এটা? কি টমেটো? আচ্ছা, তারপর মাত্র 600 সারা পয়সা কাছে গিয়া কতই কইতারি না, মু বগুলে যাওন জানা। এর পরে একটা ঠস লাগাইছি, হজই ওড়ে নাই। কৃষি বিভাগের অফিসার আসে না, দেই না আসে মাসে মাসে মাঠ কর্মীকে আছে ঘুরে ওই হে দিয়ে তেরে হেমদে জায়গা মুগে দিই না। অপরিকল্পিত চাষাবাদ আর মাত্রাতিরিক্ত রাসায়নিকের ব্যবহার চরের মাটি নষ্ট হচ্ছে। আগে প্রচুর ফসল হইতো, আমরা তো 3 ফসল করি, কিন্তু ইদারিন সারে যে জমিন গুলি দুর্বল আছে, নষ্ট আছে। যেমন এই যে বাগুন গাছ মরে, কিছু আগে কোনো গাছ মরতো না, যে কোনো জিনিস অল্প সারে মানে প্রচুর ফলন হইতো। তবে সকল সংকট উতরে দেশের শস্য ভাণ্ডারে ঠিকই যোগান দিয়ে যাচ্ছে এই চরের কৃষক। চরের কৃষক জেগে উঠেছে। একসময় যে চর ছিল পতিত, সেই চরগুলো এখন কৃষকের হাতের ছোঁয়ায় শস্যের ভাণ্ডারে পরিণত হয়েছে। অসুবিধা আছে, ভালো মানের বীজ, কৃষি সহায়তা, পরামর্শ এগুলো পেলে এই চরগুলোকে আরও অনেক ফসল সমৃদ্ধ করা যায় এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাতে পারলে শহর অঞ্চলে এই চরের উৎপাদিত শাক, সবজি, ফলমূলের একটা বড় যোগান দেওয়া যায়। নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার চর কিশোরগঞ্জ থেকে শাইখ সিরাজ, চ্যানেল। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজ রাত 9টার সংবাদের পর হৃদয়ে মাটিও মানুষ অনুষ্ঠানে। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। এবারে খানিকক্ষণের বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে থাকবে তামিম ইকবালকে নিয়ে বিসিবি পরিচালকের কটূক্তি, সাবেক অধিনায়কের পাশে দাঁড়ালেন জাতীয় দলের বর্তমান ও সাবেক ক্রিকেটাররা। সংবাদে আবার আমন্ত্রণ। যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলে তীব্র তুষারপাত ও শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভারী বরফে ঢেকে গেছে লন্ডন সহ ইংল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসের বিস্তীর্ণ এলাকা। অনেক স্থানে সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ায় যান চলাচল সীমিত করা হয়েছে। তুষারপাতের কারণে বাতিল ও বিলম্বিত হয়েছে বহু ফ্লাইট ও ট্রেন সার্ভিস। স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে স্থানীয় কর্তৃপক্ষ। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বাসিন্দাদের। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি থাকতে পারে এবং কিছু এলাকায় আরও তুষারপাতের আশঙ্কা রয়েছে। পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে জরুরি সেবা সংস্থাগুলো।
এবারে নিটল টাটা কৃষি সংবাদ। দ্বীপ জেলা ভোলায় সরকারিভাবে প্রতিষ্ঠিত হ্যাচারি সহ আঞ্চলিক হাঁস প্রজনন খামারটি দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে আছে। কোটি টাকা ব্যয়ে নির্মিত এই খামারটি লোকবল সংকট, যন্ত্রপাতি বিকল এবং সংস্কারের অভাবে অচল হয়ে পড়েছে। হারুনুর রশিদের তথ্য ও ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। ভোলা সদর উপজেলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস স্ট্যান্ডের উল্টো পাশে অবস্থিত প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীন সরকারি আঞ্চলিক হাঁস প্রজনন খামার 2011 সালে প্রায় 8 কোটি টাকা ব্যয়ে দক্ষিণাঞ্চলের মধ্যে সর্বপ্রথম এই খামারের হাঁসের বাচ্চা ও ডিম উৎপাদনের কার্যক্রম শুরু করে সরকার। স্থানীয় ও খামারিরা কম দামে এই খামার থেকে উন্নত জাতের হাঁসের বাচ্চা ও ডিম সংগ্রহ করতেন। সেই খামারটি প্রায় অকার্যকর অবস্থায় পড়ে আছে। আমরা যারা খামারি আছি তাদের দূর থেকে হাঁসের বাচ্চা নিয়ে আসতে হয়, এতে কেরিং খরচ অনেক বেশি করে। ভোলায় যে ব্যাপক পরিমাণ হাঁসের চাহিদা আছে, এই চাহিদার তুলনায় বাইরে থেকে যোগান দিতে হয়। সরকারের উচিত এই দিকে নজর দেয় এবং এই হাঁস খামারটা যাতে যথাযথভাবে চালু হয়। লেয়ার, গ্রোয়ার ও ব্রুডারে 10,000 হাঁস পালনের ধারণ ক্ষমতা থাকলেও বর্তমানে সব শেড মিলিয়ে মাত্র 550টি হাঁস রয়েছে। দীর্ঘদিন ধরে হ্যাচিং মেশিন নষ্ট থাকায় কয়েক বছর ধরে বন্ধ রয়েছে হাঁসের বাচ্চার উৎপাদন কার্যক্রম। আমরা নেট কিনা পর্দা দিয়া কোনো রকম বেড়া দিয়া হাঁসের রাখি। হাঁস নিয়ে দেখা গেল আমাকে সবসময় টেনশনে থাকা লাগে। 24 ঘন্টা ডিউটি করা লাগতেছে, আর দিনে 3 বার আমরা ওদেরকে পরিচর্যা করি আর কি। আর আমাদের জনবল যদি আরো থাকতো তাহলে আমাদের জন্য ভালো হতো আর কি। খামারের বিভিন্ন পরিচর্যা কার্যক্রম আউটসোর্সিং এর মাধ্যমে পরিচালিত হচ্ছে। আমরা খামারিদের মাঝে বাচ্চা দিতে পারতেছি না, এই বাচ্চা না দেওয়ার কারণে খামারিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। চেষ্টা করতেছি আমরা খুব তাড়াতাড়ি এই জিনিসগুলোর সমাধান করতে পারবো বলে আমরা আশা করতেছি। প্রয়োজনীয় লোকবল নিয়োগ এবং অবকাঠামোগত সংস্কারের মাধ্যমে আঞ্চলিক হাঁস প্রজনন খামারটি পুনরায় সচল করা হবে, এমন প্রত্যাশাই এখন ভোলাবাসীর। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। পাঁচ দশকেরও বেশি সময় ধরে শীত এলেই হাজারো পরিযায়ী পাখির কলরবে মুখর হতো শরীয়তপুরের তুলাসার বাওর। তবে নগর সম্প্রসারণ, দখল, দূষণ, ভরাট ও অনিয়ন্ত্রিত মৎস্য শিকারে বিপন্ন বাওরের বাস্তুতন্ত্র পরিযায়ী পাখির ক্রমহ্রাসমান পরিস্থিতি বার্তা দিচ্ছে, ব্যবস্থা না নিলেই অচিরেই বন্ধ হয়ে যাবে পরিবেশ বন্ধুদের আনাগোনা। শরীয়তপুর থেকে এস.এম. মুজিবুর রহমানের রিপোর্ট। শীত মৌসুম আর পরিযায়ী পাখির কলকাকলিতে মুখর তুলাসার বাওর। আবহমান শরীয়তপুরের এমন চিরায়ত দৃশ্যপট বদলে এখন ভরা মৌসুমেও নাই পরিযায়ী পাখির কাঙ্ক্ষিত উপস্থিতি। দখল, দূষণ ও নাগরিক আগ্রাসনে আশ্রয়স্থল ধ্বংস হয়ে কয়েক বছরে আশঙ্কাজনকভাবে কমে গেছে পাখিদের আগমন। বাওর পাড়ের সৌন্দর্য প্রেমীদের এখন শুধুই স্মৃতি হাতড়ানো শূন্যতা। এখানে ময়লা আবর্জনা এবং জাল পাতার কারণে এখানে পাখি আসে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি এদিকে একটু নজর দেয় তাইলে হয়তো পরিযায়ী পাখি আবার ফিরে আসবে এবং আমরাও আনন্দিত হব। প্রশাসকের কাছে এটাই দাবি যে এরা কিভাবে পাখি আসবো এটার ব্যবস্থা করার। পরিবেশ সুরক্ষা ও সুষ্ঠু উৎপাদন ব্যবস্থা নিশ্চিতে পাখিদের নিরাপদ আবাস পুনরুদ্ধারের দাবি বিশিষ্ট জনদের। দয়া করে, অনুগ্রহ করে এই বাওরটাকে, এই যে দিনে দিন মরে যাচ্ছে, এটাকে একটু বাঁচিয়ে তুলুন। এমন বাস্তবতায় বাওরের বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে দরকার সম্মিলিত প্রয়াস। সম্মিলিত প্রচেষ্টায় ফলে এই অতিথি পাখি আবার এখানে এই ফিরে আসবে, এটা আমরা আশা করি। একটা প্রকল্প তৈরি করেছি এবং এটা যদি বাস্তবায়িত হয় তাহলে একদিকে যেরূপ এটা একটা পরিবেশ বান্ধব হবে এবং অন্যদিকে শরীয়তপুরবাসীর একটা বিনোদনের একটা জায়গা হবে। তথ্য বলছে পরিযায়ী পাখিরা ক্ষতিকারক পোকামাকড় খেয়ে ফসলের সুরক্ষা যেমন দেয়, তেমনি তাদের মলমূত্রের মাধ্যমে জলাভূমি ও বনের মাটিতে গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান যোগায়। এছাড়াও দেশ দেশান্তরে বীজ ছড়িয়ে বনায়ন এবং উদ্ভিদের পরাগায়নে করে সরাসরি সহায়তা। 5 বছর আগেও শীতের সময়ে এই বাওরটি ছিল পরিযায়ী পাখিদের কলরবে মুখর, কিন্তু সময়ের ব্যবধানে সহায়ক পরিবেশ বিঘ্নিত হয়, আশঙ্কাজনক হারে কমেছে পাখির সংখ্যা। তাই এখন আর শুধু আশ্বাস নয়,
দ্রুত পাখিবান্ধব পরিবেশ নিশ্চিতের দাবি এলাকাবাসীর। জেলা সদরের তুলাসার বাওর এলাকা থেকে এস.এম. মুজিবুর রহমান, চ্যানেল আই। এবারে খেলার খবর। সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বিসিবি পরিচালক এম নাজমুল হোসেনের কটূক্তির প্রতিবাদ জানিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব। সংগঠনের সভাপতি মোহাম্মদ মিঠুন সহ বিপিএল খেলতে সিলেটে থাকা তারকা ক্রিকেটাররা বিসিবির কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। টি-20 বিশ্বকাপ নিয়ে সংকটময় পরিস্থিতির দ্রুত সমাধান চেয়েছেন মেহেদী মিরাজ ও অন্যরা। বিল্লাল হোসেনের ভিডিও চিত্রে সিলেট থেকে আদিল আহমেদ শানের রিপোর্ট। তামিম ইকবালকে নিয়ে বিসিবি পরিচালক এম নাজমুল হোসেনের নেতিবাচক মন্তব্যের প্রভাবে উত্তপ্ত ক্রিকেটাঙ্গন। সাবেক অধিনায়কের পক্ষে দাঁড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ করেছেন তাসকিন, মুমিনুল, তাইজুল সহ বিপিএল খেলতে সিলেটে থাকা ক্রিকেটাররা। ক্রিকেটারদের সংগঠন কোয়াবের পক্ষ থেকে পরিচালক নাজমুলকে ক্ষমা চাওয়ার দাবি করা হয়েছে বিসিবির কাছে। সাবেক জাতীয় অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের একটি মন্তব্য ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর নজরে এসেছে। আমরা এতে ক্ষুব্ধ, বিস্মিত ও খুব হতাশা প্রকাশ করছি। ক্রিকেটকে রাজনীতির বাইরে রেখে টি-20 বিশ্বকাপ ও মুস্তাফিজ ইস্যুতে কার্যকর সমাধান চেয়েছেন মিরাজ সহ অন্য ক্রিকেটাররা। আমরা তো ক্রিকেট প্লেয়ার, আমাদের কাজ হলো মাঠে পারফর্ম করা, ভালো খেলা। আমরা সবসময় যেটা বলি, ক্রিকেট বোর্ড আমাদের গার্জিয়ান এবং সবসময় অবশ্যই আমরা এখন ন্যাশনাল টিমে খেলছি, অবশ্যই আমরা কন্ট্রাকচুয়াল প্লেয়ার এবং শুধু আমরা না, এখানে যারা আছে সবাই কিন্তু ক্রিকেট বোর্ডেরই প্লেয়ার এবং তারা কিন্তু ক্রিকেট বোর্ডেরই কন্ট্রাকচুয়াল। হয়তো আমি ন্যাশনাল টিমে খেলছি, আমি ন্যাশনাল টিমের কন্ট্যাক্টে আছি, মিথুন ভাই হয়তো ফার্স্ট ক্লাস খেলছে, ফার্স্ট ক্লাসের কন্ট্যাক্টে আছে, বাট সবাই কিন্তু ক্রিকেট বোর্ডের আন্ডারই আছে। এদিকে বিপিএল এ ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদের মোবাইল জব্দের পাশাপাশি সাইফ হাসান ও আফগান ক্রিকেটার গুরবাজকে জিজ্ঞাসাবাদ করেছে বিসিবির ইন্টিগ্রিটি ইউনিট। আদিল আহমেদ শান, চ্যানেল আই, সিলেট। এরই সাথে শেষ করছি এখনকার সংবাদ। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান। স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্ত, ইসির অনুরোধে উত্তরাঞ্চল সফর স্থগিত। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরানে 48 জন নিহত। ট্রাম্পকে ক্ষমতাচ্যুতির হুমকি দিয়ে বিক্ষোভকারীদের সন্ত্রাসবাদী বললেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি। কোন্দল ভুলে ঐক্যের ইঙ্গিত দিলেন জাতীয় পার্টির একাংশের মহাসচিব। নির্বাচনের আগে সম্ভাবনা দেখছেন না শামীম হায়দার পাটোয়ারি। এবং সার বীজ সংকটে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের চর কিশোরগঞ্জের কৃষকরা সমস্যা সমাধানে সরকারি বেসরকারি মহলকে এগিয়ে আসার আহ্বান। প্রিয় দর্শক, চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।